আচ্ছা, আলোচনা করব আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি নিয়ে। তোমরা যখন ক্লাস 9-এ স্থিতি বা গতি নিয়ে আলোচনা করেছিলে বা পড়েছিলে, তখন খেয়াল করে দেখবে একটা কথা ছিল যে কোনো কিছুই চরম বলে কিছু হয় না, এভরিথিং ইজ রিলেটিভ, সব কিছুই আপেক্ষিক। এই পৃথিবীতে কোনো একটা বস্তুর গতিশীলতা বা স্থিতিশীলতা যাই বলো না কেন, সব কিছুই কিন্তু রিলেটিভ। মানে কোনো একজন, তুমি, আমি, যে কেউ কেমনভাবে জিনিসটাকে অবজার্ভ করছি তার উপর ডিপেন্ড করে, ভীষণভাবে ডিপেন্ড করে। যেমন আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। তুমি ট্রেনে করে যাচ্ছ বা বাসে করে যাচ্ছ, তুমি ট্রেনে করে যেতে যেতে, আমি ট্রেনটাই ধরছি, ট্রেনে করে যেতে যেতে যখন জানলা দিয়ে বাইরে তাকাও, তুমি দেখবে ট্রেন যেদিকে যাচ্ছে তোমার মনে হবে বাকি গাছগুলো বা প্ল্যাটফর্ম বা যা কিছু দেখবে সবই মনে হয় উল্টো দিকে দৌড়াচ্ছে, মানে দৌড়াচ্ছে। গাছের কথা যদি ভাবো, তুমি দেখছো গাছগুলো, দ্য ট্রিজ আর রানিং ইন দ্য অপোজিট ডিরেকশন। তার মানে তুমি একটা জিনিস ভেবে দেখো, তুমি নিজে জানো যে গাছগুলোর কোনো বেগ নেই, বাট উইথ রেসপেক্ট টু ইউ, অ্যাকর্ডিং টু ইউ বা রিলেটিভ টু ইউ, যে কথাই ইউজ করি না কেন, তোমার সাপেক্ষে গাছগুলোর কিন্তু একটা বেগ আছে, এবং সেটাকে আমি বলবো আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ। অর্থাৎ এই পৃথিবীর যা কিছু, যে কোনো বস্তু যখন আমি বেগ মেজার করব, সেটা সবসময় আমাকে দেখে নিতে হবে যে কার রেসপেক্টে হচ্ছে। মানে কোনো একজনের রেসপেক্টে, আমার রেসপেক্ট হতে পারে, তোমার রেসপেক্ট হতে পারে, অন্য সামহাও অন্য কোনো ব্যক্তির রেসপেক্টে হতে পারে। এবং সেটা আমি মেজার করব কি করে, সেটা মেজার করার একটা ম্যাথমেটিক্যাল উপায় আছে, সেটা নিয়েই মূলত আমরা আলোচনা করব। তো আমরা এইভাবে ভাবছি। আচ্ছা, আরেকটু বলি যে তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা পৃথিবীর উপরের সারফেসে আছি, তাই না? এবার পৃথিবীর, আমি মনে করো এখানে দাঁড়িয়ে আছি, স্থিরভাবে দাঁড়িয়ে আছি, তাই না? তাহলে তুমি যদি এখন আমার পাশে থাকতে, তাহলে তুমি কি বলতে যে আমি স্থির অবস্থায় আছি। কিন্তু একটু ভেবে দেখো, যদি পৃথিবীর বাইরে থেকে, সাপোজ কোনো কৃত্রিম উপগ্রহ থেকে আমার এখানটা ফোকাস করা থাকে, তাহলে সে কি দেখবে? সে দেখবে যে পৃথিবী যেহেতু আবর্তন করছে, তাহলে আমিও কিন্তু আবর্তন করছি, তাহলে তার সাপেক্ষে কিন্তু আমি রোটেট করছি। তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকতে, তাহলে তুমি বলতে যে না, আমি রেস্ট অবস্থায় আছি। সুতরাং দুজনের কেউ কিন্তু ভুল নয়। উনি মানে যে আমার সামনে দাঁড়িয়ে আছে তার সাপেক্ষে আমি সত্যি সত্যি স্থির, আর যিনি বাইরে থেকে দেখছেন ফ্রম দ্য আর্টিফিশিয়াল স্যাটেলাইট, তার সাপেক্ষে কিন্তু আমি গতিশীল। তাহলে একজন বস্তু স্থির হতে পারে, গতিশীল হতে পারে, ডিপেন্ডিং অন দ্য অবজারভার। যে অবজার্ভ করছে সে কিভাবে দেখছে, সেই অবজারভারের রেসপেক্টে যখন আমি ভেলোসিটি মেজার করব, তখন তাকে বলা হবে আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। অর্থাৎ একটি বস্তুর সাপেক্ষে অপর বস্তুর বেগকে আপেক্ষিক বেগ বলে। It is the velocity of either object with respect to another object. এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমি মেজার করব, মানে আমি ঠিকঠাক বলে দিতে পারবো যে আমার সাপেক্ষে ওর বেগ কত। কি করতে চাইছি দেখো, মনে করো দুটো বস্তু আছে, সাপোজ একটা বস্তুকে আমি নাম দিলাম a and let it is moving with velocity va, আর আরেকটা বস্তুর কথা ভাবছি, সাপোজ b and let it is moving with some greater velocity, say vb. obviously ছবি থেকে বুঝতে পারছো আমি ভেক্টর দিয়ে বুঝিয়েছি যে vb is greater than va, আমি বড় রেখা দিয়ে প্রকাশ করেছি। এখন যদি বলা হয় a সাপেক্ষে b আপেক্ষিক বেগ, বলে গেল আপেক্ষিক বেগ যখনই বলবো তখন আমাকে কিন্তু কাউরির সাপেক্ষে বলতে হবে। তাহলে আমি যেটা করতে চাইছি, রিলেটিভ ভেলোসিটি অফ b উইথ রেসপেক্ট টু a, কিভাবে বলবো? তাহলে দেখো, যার সাপেক্ষে বলবে তুমি ধরে নেবে, মনে করো এর সাপেক্ষে বলছি, তাহলে কোনো একটা অবজারভার তোমাকে ধরে নিতে হবে এ তে বসে আছে। প্রথমে এই জিনিসটা ক্লিয়ার করো, যার সাপেক্ষে বলবে, এর সাপেক্ষে বলবে, মানে অবজারভার এ তে বসে আছে এবং এ তে বসে বি কে অবজার্ভ করছে, যার আপেক্ষিক বেগ তাকে অবজার্ভ করছে। ম্যাথমেটিক্যালি এটা হয়ে যাবে ভিবি মাইনাস ভিএ। খুব কঠিন কিছু নয়, যার সাপেক্ষে বলবে তার বেগটা মাইনাস হয়ে গেল, আর যার আপেক্ষিক বেগ বেরোবে তারটা প্লাস হয়ে গেল। তাহলে ভিবি মাইনাস ভিএ হয়ে যাচ্ছে এ বস্তু সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। যদি আমি উল্টোটা করতাম, সাপোজ, আচ্ছা তার মানে ব্যাপারটা কিরকম, তার মানে কি দাঁড়ালো, আমি একটু উদাহরণ দিয়ে বলি। সাপোজ এর বেগ হচ্ছে 50 কিলোমিটার পার ঘন্টা, একটা বাস বা ট্রেনের কথা ভাবছি,
আর সাপোজ এর ভেলোসিটি হচ্ছে 80 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমার রেজাল্ট কি হলো ভিভি মাইনাস ভি এ, আমার এখানে মানটাই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে হয়ে যাচ্ছে 80 মাইনাস 50, আমি একবারে লিখছি, আশা করছি কোনো অসুবিধা কিছু নেই। এটা হয়ে গেল 30 কিলোমিটার। ঠিক আছে, আমি এখানে শুধুমাত্র মানটাই নেব বিয়োগ করার সময় ভিভি মাইনাস ভি, তারপর ভেক্টর বিয়োগ করলে যেহেতু একই দিকে করতেছি এখানে ভিভি মাইনাস ভি মানে মানেরই বিয়োগ, যেহেতু অভিমুখটা সেম। আচ্ছা, তাহলে 30 কিলোমিটার পার ঘন্টা, তার মানেটা কি? তার মানে হচ্ছে যদি তুমি এ গাড়িতে থাকো বা এ ট্রেনে থাকো এবং বি কে অবজার্ভ করো, তোমার মনে হবে বি গাড়িটি 30 কিলোমিটার পার ঘন্টা বেগে ঘুরছে। বোঝা গেল? তুমি এটাতে আছো, তোমার মনে হবে বি গাড়িটি 30 কিলোমিটার পার ঘন্টা বেগে ঘুরছে, যদিও গাড়িটির প্রকৃত বেগ হচ্ছে 80 কিলোমিটার পার ঘন্টা, এন্ড দ্যাট ইজ রিলেটিভ। একই রকম ভাবে আমি যদি বলি বি সাপেক্ষে এর আপেক্ষিক বেগ, তাহলে বি সাপেক্ষে, তাহলে বি এর বেগটা মাইনাস, তাহলে এখানে আমার হওয়া উচিত ভি এ মাইনাস ভিবি। যেহেতু একই দিকে কাজ করছে, এখানে ভেক্টর বিয়োগফল আর স্কেলার বিয়োগফল মোটামুটি একই রকম বলতে পারো। তো এখানে যদি তুমি মান বসাও, দেখো তোমার পড়ে থাকছে মাইনাস 30 কিলোমিটার পার ঘন্টা। এবার দেখো জিনিসটাকে কিভাবে ব্যাখ্যা করতে। তার মানে হচ্ছে, আমি প্রথমেই বলে রাখি, এখন তুমি বি এর সাপেক্ষে পড়ছো মানে কি, ইউ আর অন দ্য ট্রেন বি and you are observing the train A which is moving with velocity 50 km per ঘন্টা। তাহলে এখন তুমি কি অবজার্ভ করবে? তোমার অবজার্ভ হবে যে তুমি যে দিকে যাচ্ছ মাইনাস আসছে, তাহলে তোমার অবজারভেশন হবে এই ট্রেনটা 30 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। কোন দিকে? যেদিকে তোমার ট্রেনটা যাচ্ছে তার উল্টো দিকে, বিকজ দেয়ার ইজ আ মাইনাস সাইন। তুমি এমনিও ভেবে দেখো, হয়তো ঘটনাটা ঘটেছে, তুমি একটা ট্রেনে করে যাচ্ছ, তোমার ট্রেনটার বেগ বেশি, সাপোজ তোমার ট্রেনটা পাশের ট্রেনটাকে ওভারটেক করলো পাশাপাশি লাইনে। তুমি যদি ওই ট্রেনটাকে অবজার্ভ করো, তোমার কি মনে হবে বলো তো? তুমি এইভাবে যাচ্ছ, তোমার মনে হবে ট্রেনটা আস্তে 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 পেছন দিকে চলে আসছে। তুমি খেয়াল করে দেখবে ব্যাপারটা ঘটে, তাই না? আর একই রকম ভাবে আগেরটা যদি অবজার্ভ করো, তোমার ট্রেনটার বেগ কম হয়, তোমার মনে হয় ট্রেনটা আস্তে 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 যা বেগ আছে তার থেকে অনেক কম বেগে তোমার ট্রেনটাকে অতিক্রম করে চলে যাবে। এবার গোটা ব্যাপারটা একটু উল্টো ভাবে ভাবা যাক। উল্টো ভাবে মানে কিছুই নয়, আমি ধরে নিচ্ছি যে সাপোজ এ ইজ মুভিং ইন অপোজিট ডিরেকশন। হতেই পারে দুটো ট্রেন বিপরীত দিকে যাচ্ছে, তোমার নিজের ট্রেনের বেগটাকে যদি প্লাস বলো আর এটাকে বিটাকে প্লাস ধরলাম, এটাকে মাইনাস ধরলাম, মানে একটা প্লাস একটা মাইনাস ধরতেই হবে, যেহেতু ভেক্টর দুটি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া আছে। দিস ইজ ভেরি ক্লিয়ার। এখন যদি আমি সেই সেম জিনিসটা ক্যালকুলেশন করি, তাহলে সেই ক্ষেত্রে আমার অবজারভেশন কি হবে আমি সেটা একটু আলোচনা করতে চাইছি। আচ্ছা, यस, এ সাপেক্ষে বি আপেক্ষিক বেগ, এ সাপেক্ষে মানে এর বেগটা মাইনাস হবে, কারণ এখানে আমার হয়ে যাবে 80 মাইনাস মাইনাস 50, তাহলে এটা পড়ে থাকছে দেখো 130 কিলোমিটার পার ঘন্টা। দেখো কি হলো? আচ্ছা, কার সাপেক্ষে বলেছি? এর সাপেক্ষে, ঠিক আছে, প্লাস এসছে, তাই না? তাহলে এ যদি এদিকে হয়, তাহলে সেক্ষেত্রে ওর মনে হবে 130 কিলোমিটার পার ঘন্টা বেগে, যেটা প্লাস নিয়েছি কোন দিকে? এই দিকে। তাহলে এটা প্লাস এসছে মানে ওর মনে হবে এই দিকে ট্রেনটা 130 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। এবং সেটা হয়ে থাকে, তুমি যদি দেখো তোমার ট্রেনটা এগিয়ে যাচ্ছে, উল্টো দিক থেকে যদি একটা ট্রেন আসে, দেখবে তোমার মনে হবে খুব স্পিডে বেরিয়ে গেল। তার কারণ কিন্তু এই একটাই, যে আপেক্ষিক বেগটা তোমার মনে হচ্ছে 130 কিলোমিটার পার ঘন্টা, অ্যাকচুয়ালি ইট ইজ মুভিং উইথ 80 কিলোমিটার পার ঘন্টা। সিমিলারলি একই রকম ভাবে যদি করো বি সাপেক্ষে, তাহলে এটা হয়ে যাবে -50 -80, তাহলে এটা হয়ে যাবে -130 কিলোমিটার পার ঘন্টা। তাহলে মাইনাস মানে কি? তুমি তো এবার এটাতে বসে আছো, তাহলে তোমার কি মনে হবে? মাইনাস আছে, তোমার প্রথমত মনে হবে ম্যাগনিটিউড নিয়ে ভাবি যে ট্রেনটা 130 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? মাইনাসের দিকে। মাইনাস কোন দিকটাকে ধরেছি? এই দিকটাকে। তাহলে তোমার মনে হবে এই ট্রেনটা 130 কিলোমিটার পার ঘন্টা বেগে বিপরীত দিকে ঘুরছে। খুব সিম্পল। বেশ, এবার দেখো দুটো কেস আলোচনা করলাম, এবং দুটো কেস তুমি ভালো করে খেয়াল করে দেখো। আইদার দ্য ট্রেনস আর মুভিং অ্যালং সেম ডিরেকশন অর দ্য ট্রেনস আর মুভিং ইন অপোজিট ডিরেকশন। মানে সিম্পল ভেক্টরের যোগ বা বিয়োগ দিয়ে আমার কাজ হয়ে গেছে। বলতে পারো অ্যাজ ইফ স্কেলার যোগই করেছি বা স্কেলার বিয়োগ করেছি, কারণ ডিরেকশনটা আইদার ইন সেম ডিরেকশন অর ইন অপোজিট ডিরেকশন, প্লাস মাইনাস করে আমি করে দিতে পারি। কিন্তু ইট ইজ নট এক্সপেক্টেড দ্যাট অল টাইম দে উইল মুভ প্যারালাল টু ইচ আদার অর অ্যান্টি প্যারালাল টু ইচ আদার, তাই না? যে সবসময় তুমি যাকে অবজার্ভ করবে সে তোমার প্যারালালই যাবে,
অথবা তোমার বিপরীত দিকে প্যারালালি বা অ্যান্টি প্যারালালি যাবে, এটা তুমি এক্সপেক্ট করতে পারো না। এটা অসম্ভব ব্যাপার, যে হয় না। ইন মোস্ট কেসেস দে মুভ ইন সাম র্যান্ডম ডিরেকশন, তাই না? যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা পরস্পর একটা নির্দিষ্ট কোণ করে এগোতেছে। তাহলে সেক্ষেত্রে আমি রিলেটিভ ভেলোসিটি কিভাবে পাবো? আচ্ছা, কিছু প্রশ্ন বোঝা গেছে, আমি আরেকটু ক্লিয়ার বলি। যে সাপোজ এই একটা বস্তু আছে যার বেগ সাপোজ ইউ, আমি ইউ আর ভি করে দিচ্ছি আমার সুবিধার জন্য। একটা বস্তু ইউ বেগে যাচ্ছে, আরেকটা বস্তু কম বেগই ভাবি ভি বেগে যাচ্ছে, and they make some angle theta, মানে তারা পরস্পর থিটা কোণে যথাক্রমে ইউ এবং ভি বেগে গতিশীল। এবার যদি এভাবে প্রশ্নটা করা হয়, আচ্ছা আমি আরেকটু বলি, আমি এই বস্তুটাকে প্রথম বস্তু ধরছি, এই বস্তুটাকে দ্বিতীয় বস্তু ধরছি আমার সুবিধার জন্য। এখন যদি তোমাকে বলে প্রথম বস্তু সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করো, রিলেটিভ ভেলোসিটি অফ দ্য সেকেন্ড অবজেক্ট উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট অবজেক্ট, তাহলে আমি কি লিখবো? দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ, দ্বিতীয় বস্তুর বেগ মানে হচ্ছে ভি, কার সাপেক্ষে? প্রথম বস্তুর সাপেক্ষে, প্রথম বস্তুর বেগ ইউ, তাহলে এটা হয়ে গেল ভি মাইনাস ইউ। এখানে কিন্তু মডিউলাস করে কিন্তু আমি লিখতে পারবো না, বিকজ দে আর নট মুভিং অ্যালং সেম ডিরেকশন। তাহলে সেক্ষেত্রে আমি এই বেগটা কিভাবে করব? তেমন কিছু কঠিন ব্যাপার নয়, আমি ভেক্টরের বিয়োগ কিন্তু জানি। আমি এটাকে লিখতে পারি ওবি মাইনাস ওএ। প্রথমে জিওমেট্রিক্যালি দেখে নিই, তারপর আমি গাণিতিক উপায়ে আসছি। আচ্ছা, ওবি মাইনাস ওএ মানে ওবি ভেক্টর থেকে ওএ ভেক্টর বিয়োগ করতে হবে। বিয়োগ করা তুমি শিখে গেছো? বিয়োগ করতে গেলে কি করতে হয়? এইভাবে ভাবতে হয় যে ওবি প্লাস অফ মাইনাস ওএ, অর্থাৎ ওবির সঙ্গে ওএ এর ঋণাত্মক ভেক্টর যোগ করতে হবে। দেখো, যারা ভেক্টর বিয়োগ শেখনি তারা এখানে কিন্তু ব্যাপারটা বুঝে নিতে পারে যে আমাকে একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর বিয়োগ করতে হবে, মানে কি ওই ভেক্টরটার সঙ্গে যেটা মাইনাস করতে বলেছে তার ঋণাত্মক ভেক্টর যোগ করতে হবে। এবার ঋণাত্মক ভেক্টর কাকে বলে? এটা যদি ইউ ভেক্টর হয় তাহলে এর ঋণাত্মক ভেক্টর হবে এর সমমানের কিন্তু বিপরীত দিকে। তাহলে আমি কি করব? ও এর সমান করে আমি উল্টো দিকে একটা ভেক্টর লিখে ফেললাম, লেট ইট বি সি। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতে পারি, দেখো ওবি প্লাস ওসি। তার মানে কি তোমাকে এই দুটো ভেক্টর যোগ করতে হবে। এবার দেখো যোগের ফর্মুলা নিয়ে চলে এসেছি। যোগের ফর্মুলা খুব সহজ, সামান্তরিক সূত্র বা ত্রিভুজ সূত্র। আমরা এখানে সামান্তরিক সূত্র করব, যেহেতু ভেক্টর দুটো পরপর সাজানো নেই, একই ক্রমে সাজানো নেই। তাহলে আমাকে এই দুটো ভেক্টর যোগ করতে হবে, তাই না? কি করে করব? সামান্তরিক সূত্র, সামান্তরিক টেনে দাও, সামান্তরিক টানলাম, সামান্তরিক কমপ্লিট করলাম। আচ্ছা, সিলেক্ট এটি ওডি, তাহলে কোনটা কর্ণ হবে? এটা হবে কর্ণ। তাহলে আমি বলতে পারি ওডি উইল রিপ্রেজেন্ট দ্য রেজাল্টেন্ট, বা বলতে পারো ওডি উইল রিপ্রেজেন্ট দ্য রিলেটিভ ভেলোসিটি অফ দ্য সেকেন্ড পার্টিকেল উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট পার্টিকেল। অর্থাৎ ওডি প্রথম বস্তু সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ নির্দেশ করবে। তোমার কাজ হচ্ছে ওডি মান বের করা। এবার ওডির মান বের করতে পারবো না, কি করতে হবে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 মাইনাস থিটা, তাই না? এভাবেও ভাবতে পারো, অথবা সরাসরি বিয়োগফলের ফর্মুলা বসাতে পারো। সরাসরি বিয়োগফলের ফর্মুলা কি ছিল? এ আর বি যদি দুটো ভেক্টর হয়, এ থেকে যদি বি বিয়োগ করতে হয়, তাহলে বিয়োগফলের ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos থিটা তার রুট ওভার। তাহলে এখান থেকে আমি ওডি দেখিয়ে দিলাম। আমি সরাসরি লিখতে পারি ওডির মান হয়ে যাবে ob স্কয়ার প্লাস oc স্কয়ার মাইনাস 2ob ইনটু oc ইনটু cos থিটা। আমি আর পুরো দেখালাম না, 180 মাইনাস থিটা। আচ্ছা, ob মানে কি? v স্কয়ার, oc মানে u স্কয়ার মাইনাস 2uv cos থিটা। দেখো আপেক্ষিক বেগের মান পেয়ে গেছে। u আর v যদি দেওয়া থাকতো আর থিটা যদি দেওয়া থাকতো আমি খুব সহজে বলে দিতে পারতাম। কিন্তু পরীক্ষায় যদি ক্যালকুলেশন করতে দেয় তোমাকে কিন্তু গ্রাফ এঁকে বুঝিয়ে দিতে হবে, ছবি এঁকে, গ্রাফ নয় জ্যামিতির সাহায্যে বুঝিয়ে দিতে হবে যে আমি কিভাবে আপেক্ষিক বেগটা পেলাম এবং কোনটা তোমার আপেক্ষিক বেগ রিপ্রেজেন্ট করবে সেটাও কিন্তু তোমাকে জানতে হবে। আচ্ছা, তোমার যদি চাই তাহলে কিন্তু এই ফাইটাও বের করতে চাইতে পারে, যেভাবে আমি করেছি বিয়োগের ক্ষেত্রে tan phi ইকুয়াল টু কি হবে? v sin থিটা বাই u প্লাস v cos থিটা। ঠিক আছে,
তাহলে সরি এখানে যখন থিটা করবো 180 মাইনাস থিটা হবে, কারণ এই কোণটা হচ্ছে 180 মাইনাস, ওটাও আমরা সহজেই বের করতে পারি। এই হয়ে গেল তোমার কিভাবে কোনো দুটি বস্তুর যদি র্যান্ডম দিকে গতিশীল হয় তাহলে কিভাবে তার আপেক্ষিক বেগ আমি নির্ণয় করতে পারবো। ঠিক আছে, বেশ, এটার একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন করা যাক। আচ্ছা, গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন কিরকম? আচ্ছা, তার আগে একটা অঙ্ক করে নিই, একটা মান দেওয়া অঙ্ক বলছে দুটি বস্তু, একটা বস্তুর বেগ আর একটা বস্তুর দ্বিগুণ, এইভাবে বলে দিয়েছে। সাপোজ আমি ধরে নিলাম এটা হচ্ছে একটা বস্তুর বেগ রিপ্রেজেন্ট করছে, let OA represents the velocity of the first particle and let it be u। কি বলছে? প্রথম বস্তুর থেকে দ্বিতীয় বস্তুর বেগটা দ্বিগুণ বেশি, তাহলে এটা at least দ্বিগুণ আনবো মোটামুটি। আমি ধরে নিলাম OB is the velocity of the second particle এবং এর velocity হয়ে যাবে 2u। বলে দিচ্ছে they move making an angle 60 degree, তারা পরস্পর 60 ডিগ্রি কোণে গতিশীল। তোমাকে প্রশ্ন দিয়েছে প্রথম বস্তু সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করো। হ্যাঁ, তোমার প্রশ্ন হতে পারে স্যার আমি যদি এটাকে প্রথম বস্তু ধরি তাহলেও কোনো আপত্তি নেই, কিন্তু সেই অনুযায়ী তোমাকে ছবি এঁকে বুঝিয়ে দিতে হবে। তো আমি এটাকে প্রথম বস্তু ধরছি, এটাকে দ্বিতীয় বস্তু ধরছি, ধরে অঙ্কটা করার চেষ্টা করছি। ঠিক আছে, আমি ছবি প্রথমে একটু এঁকে দিলাম, ধাপে 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 ছবি আঁকবো, ধাপে ধাপে অঙ্কটা করবো, বুঝে নেবার চেষ্টা করবো। বেশ, তাহলে প্রথমে আমি লিখছি প্রথম বস্তু সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ, relative velocity of the second particle with respect to first particle। কি লিখবো? আমার লেখা উচিত আর সাপেক্ষে, প্রথম বস্তু সাপেক্ষে মানে এটা, তাহলে আমার লেখা উচিত দেখো OB মাইনাস OA। ঠিক আছে, যার সাপেক্ষে সেটাকে মাইনাস করেছি। আচ্ছা, OB মাইনাস OA হলে আমাকে কি করতে হবে? দেখো খুব সহজ, প্লাস অফ মাইনাস OA, ধাপে ধাপে এগোলাম। তাহলে আমাকে কি করতে হবে? O এর ঋণাত্মক ভেক্টর, তুমি মনে রাখবে যার সাপেক্ষে তার ঋণাত্মক। তাহলে যার সাপেক্ষে তার ঋণাত্মক ভেক্টর লিখে দিলাম। আমি চেষ্টা করছি একই রকমের নাম রাখতে, তাহলে আমি এটাকে OC নাম দিলাম। তুমি খেয়াল করে দেখো আগের অঙ্কেও এটা OC দিয়েছিলাম। মোটামুটি চেষ্টা করবে যে OA আর OC এর ম্যাগনিটিউড যেন সেম হয়। তাহলে সমান করে দিলাম। আচ্ছা, তাহলে আমি লিখে ফেললাম দেখো OB মাইনাস OA মানে OC, OB আর OC রেজাল্টেন্ট বের করতে হবে। কোন দুটো? একটা হচ্ছে OB, একটা হচ্ছে OC। তাহলে কি করতে হবে? সামান্তরিক সূত্র। তাহলে সামান্তরিক সূত্র আমি করে দিই, এই সামান্তরিক লিখে ফেললাম। মোটামুটি ছবিটা একটু চেষ্টা করবে, দুটো বাহু যদি সমান করা যায় তাহলে ঠিকঠাক রেজাল্টই আসবে। মোটামুটি এটা সামান্তরিক, আর একটু ছোট হবে হয়তো। এই হয়ে গেল সামান্তরিক। এবার কি করতে হবে? সামান্তরিকের কর্ণটা লব্ধি প্রকাশ করবে। তাহলে মোটামুটি ভাবতে পারো এটাকে যদি আমি OD নাম দিই, তাহলে OD will represent the relative velocity of the second particle with respect to the first particle। তোমার প্রথম কাজটা হয়ে গেল যে OD টাই আপেক্ষিক বেগ নির্দেশ করছে সেটা তুমি বলে দিলে, হয়ে গেল। এবার তোমার কাজ হচ্ছে ফর্মুলা ওয়াইজ মানটা বের করা। আচ্ছা, ওটা যদি সলভ হয় তাহলে এটা কিন্তু 120, এটা কিন্তু রেজাল্টেন্ট নির্ণয় করতে লাগবে। প্রথম পার্টটা বের করার জন্য কিন্তু আমার 120 কাজে লাগবে না। আমার ফর্মুলা কি ছিল? একদম ফর্মুলা বসাই, OD ইকুয়াল টু কি হবে? রুট ওভার অফ, আচ্ছা তোমার হয়ে যাবে দেখো OC স্কয়ার প্লাস OB মানে OC স্কয়ার প্লাস, ছোট করে দিলাম যাতে দুটো সমান সমান হয়, প্লাস OB স্কয়ার প্লাস হবে না মাইনাস 2OB ইনটু OC ইনটু cos থিটা 60 ডিগ্রিটা হবে। কিন্তু যদি আমি মাইনাস সাইন দিয়ে দিই তাহলে কিন্তু 60 ডিগ্রি লিখবো, আর যদি প্লাস দিয়ে করতে চাও তখন কিন্তু 120 ধরে করতে হবে। জিনিসটা খেয়াল রেখো যে বিয়োগফলের ফর্মুলায় কিন্তু এই থিটাটা কিন্তু ফর্মুলায়, ঠিক? এটা মাইনাস করেছি, তাহলে মান বসিয়ে দাও। OC মানে হচ্ছে u, এটা হচ্ছে 2u হোল স্কয়ার মাইনাস 2 ইনটু u ইনটু 2u cos 60 কত বল? cos 60 হচ্ছে হাফ, এটা পড়ে থাকছে, এই একটা 2 কেটে যাচ্ছে, তাহলে 2u স্কয়ার পড়ে যাচ্ছে, u স্কয়ার প্লাস 4u স্কয়ার মানে 5u স্কয়ার মাইনাস 2u স্কয়ার, তাহলে তোমার পড়ে থাকছে 3u স্কয়ার, মানে আমার পড়ে থাকছে √3 ইনটু u। This is the relative velocity of the
পার্টিকেল উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট পার্টিকেল। মানে ওর মনে হবে এই যেটা, তার মনে হবে এই দ্বিতীয় বস্তুটা এই বরাবর √3u বেগে গতিশীল। ঠিক আছে? মানে ব্যাপারটা তুমি মনে রাখবে যে রিলেটিভ ভেলোসিটি মানে হচ্ছে আমি ধরে নিচ্ছি যার সাপেক্ষে, মানে এক নম্বর বস্তু, আমি ধরে নেবো যে এক নম্বর বস্তু রেস্টে আছে, আর দু নম্বর বস্তু কি করছে, দু নম্বর বস্তু √3u বেগে ওডি রেখা বরাবর গতিশীল হচ্ছে। দিস ইজ দ্য কনসেপ্ট, এটা খেয়াল রাখবে। কিন্তু আপেক্ষিক বেগ মানে কি, যার সাপেক্ষে করছি আমাকে মনে মনে ধরে নিতে হবে হি ইজ অ্যাট রেস্ট, আর সেকেন্ড বস্তুটা যেটা আপেক্ষিক বেগ হবে ধরে নিতে হবে বস্তুটা ওই বেগে ওই দিকে গতিশীল। আচ্ছা, অঙ্ক কিন্তু শেষ হয়নি, আমি মান বের করেছি কিন্তু ডিরেকশনটা এখনো বের করতে পারিনি, আমার বা করিনি, আমাকে ডিরেকশনটা বের করতে হবে। ডিরেকশন কিভাবে হবে, tan phi ইকুয়াল টু phi কোনটাকে ধরবে, প্রথম ভেক্টরের সঙ্গে আমরা ইঞ্জিনিয়ারটা ধরি, তাহলে এই ভেক্টরটাকে এই অ্যাঙ্গেলটাকে এটা 120 আমি লিখে দিয়েছি, আর দরকার নেই আপাতত এই অ্যাঙ্গেলটাকে আমি phi, তাহলে tan phi কি হয় b sin থিটা, তাহলে 2u sin, আচ্ছা এখানে যখন করছি থিটা মানে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, ওটা আমি কিন্তু চেঞ্জ করিনি, তাহলে 120 ডিগ্রি a প্লাস b cos থিটা, ওই প্রথম ফর্মুলাটা ব্যবহার করছি, a প্লাস b cos থিটা। আর যদি তুমি এই ফর্মুলাটা ব্যবহার করতে চাও সেটাও করতে পারো, বোধহয় এটা মাইনাস সাইন থাকে, সেক্ষেত্রে এটা 60 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি হবে, কিছু যায় আসে না। আচ্ছা তাহলে পড়ে থাকছে 2u, এটা আসবে sin 60 √3/2, এটা আসবে u প্লাস 2u cos 0.20 মানে মাইনাস হাফ। খুব গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট চলে এসেছে। দেখো এই জিনিসটা তোমরা ত্রিকোণমিতিতে পড়েছিলে, তুমি একটা জিনিস খেয়াল করো, tan phi এর মান কি আসছে, 2 যদি কেটে দাও u মাইনাস u মানে হরটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। হর 0 হওয়া মানে দ্যাট ইজ অসঙ্গেয়, 0 দিয়ে ভাগ করা যায় না। যখন হরটা 0 হয়ে যায় তখন phi এর মান হয়ে যায় 90 ডিগ্রি। দেখো তোমার 90 ডিগ্রি আসছে, আমি আগে থেকেই জানতাম এটা 90 ডিগ্রি আসবে, সুতরাং সেই অনুযায়ী ছবিটাকে আঁকার চেষ্টা করেছি। যদি এই অঙ্কটা আসে তোমার ছবিতেও যেন ওটা 90 ডিগ্রি দেখানো যায়। আগে থেকে মনে রাখবে u আর 2u আর যদি 60 ডিগ্রি হয়, the resultant will be along this normal, তো সেক্ষেত্রে ছবি আঁকাটাও যেন normal। ঠিক আছে? তাহলে তুমি লাস্ট কনক্লুশন হবে যে প্রথম বস্তু সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ এটা, এবং এটি তুমি বলতে পারো যে ও এর সহিত লম্ব দিকে 90 ডিগ্রি কোণ করে গতিশীল। ঠিক আছে? বেশ, এবার একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন করে নিই, যেটা তোমরা প্রাত্যই বলবো না, আমাদের নিজস্ব জীবনে জিনিসটা কিন্তু তোমরা খেয়াল করেছো ব্যাপারটা, যে সাপোজ বৃষ্টি পড়ছে, সোজা বৃষ্টি পড়ছে, তুমি দাঁড়িয়ে আছো, দেখবে বৃষ্টিটা সোজা পড়ছে, তুমি যদি হাঁটতে শুরু করো বা তুমি যদি সাইকেলে করে গতিশীল হও, সাইকেলে যেতে থাকো, তাহলে তোমার কিন্তু বৃষ্টিটা কিন্তু আর সোজা মনে হবে, তোমার মনে হবে বৃষ্টিটা যেন ব্যাখ্যা হবে এসে পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে কেন, সেটা রিলেটিভ ভেলোসিটি দিয়ে আমরা ব্যাখ্যা করবো, কতটা বেগে হবে সেটাও আমরা ব্যাখ্যা করবো। তাহলে কি বললাম, দুটো, মানুষ আর বৃষ্টির গতির মধ্যে আপেক্ষিক বেগ। তো আমি ধরে নিলাম ম্যান, যে কেউ, সাপোজ ম্যান আনুভূমিক দিকে গতিশীল, ঠিক, ম্যান আনুভূমিক দিকে গতিশীল, আমি এটার নাম দিলাম সাপোজ vm, m ফর ম্যান। আর বৃষ্টি তো অন্য কোনো দিকে নয়, বৃষ্টি সোজাসুজি নিচের দিকেই পড়ছে, কখনো কখনো বাঁকা হয়ে পড়ে, আমি এক্ষেত্রে ধরে নিলাম যে বৃষ্টি নিচের দিকে পড়ছে, and let it be represented as VW, W for water, এখানে রেন নিলাম না, আর মানেই তোমার মনে হয় যেন রেজাল্টেন্ট, এটা তো রেজাল্টেন্ট নয়, সেজন্য আমি VW নিলাম, W means water। আচ্ছা তোমাকে কি বার করতে হবে, তোমাকে বার করতে হবে ব্যক্তি সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, এই জিনিসটা আমি বের করতে চাইছি, খেয়াল রাখো। তাহলে কার আপেক্ষিক বেগ, বৃষ্টির, কার সাপেক্ষে, ব্যক্তি, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু তুমি বের করছো VW মাইনাস VM, এই ব্যাপারটা আশা করছি তোমার কাছে ক্লিয়ার হয়েছে। যার সাপেক্ষে তার বেগ ঋণাত্মক, তাহলে VM ঋণাত্মক, বৃষ্টির বেগ VW। আমি যদি নাম দিয়েও করতে চাই, সাপোজ এটাকে আমি V দিয়েছি, সরি OB দিয়েছি, এটা হওয়া উচিত OB মাইনাস OA, একই রকম ভাবে ভাবো, যেটা তার মানে হচ্ছে OB প্লাস অফ মাইনাস OA। আবার দেখো OB এর সঙ্গে O এর ঋণাত্মক ভেক্টর যোগ করব, তাহলে O এর ঋণাত্মক ভেক্টর এঁকে ফেলো, চেষ্টা করবে সমান সমান নেবার, আমি একই রকমের নাম দেওয়ার চেষ্টা করছি যাতে এই পার্টটা তোমার অসুবিধা না হয়। তাহলে এটা হয়ে যাচ্ছে OB প্লাস OC, OCটা হচ্ছে O এর ঋণাত্মক ভেক্টর, আর OB আর OC করে আমি যেটা পাবো, এটা খুব সহজ,
আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে সামান্তরিকটা, তাহলে তোমার কর্ণটা হয়ে যাচ্ছে এই বরাবর, কর্ণটা হয়ে যাচ্ছে এই বরাবর ওডি, তাহলে ওডি কি রিপ্রেজেন্ট করবে ব্যক্তি সাপেক্ষে বৃষ্টি। তুমি খেয়াল করে দেখো বৃষ্টি কিন্তু উল্লম্ব দিকে আসছে না, তোমার আপেক্ষিক বেগটা কি করছে একটা থিটা কোণ করছে, ওটা ফাই করা দরকার নেই, এটা থিটা। কারণ তোমার মনে হবে বৃষ্টির এটা হচ্ছে আপেক্ষিক বেগ, ব্যক্তির মনে হবে যে ব্যক্তি হাঁটছে তার মনে হবে বৃষ্টি উল্লম্বের সঙ্গে থিটা কোণ করে করছে। তাহলে কেন বাঁকাভাবে পড়ছে মনে হয় সেই সম্পর্কে আমি ব্যাখ্যা দিলাম। এখন প্রশ্ন হচ্ছে কতটা বাঁকাভাবে পড়ছে, বা সেই অবস্থায় বৃষ্টির আপেক্ষিক বেগ কত হবে। তো বলে রাখি বৃষ্টির অঙ্ক যখন তুমি করবে মানে পরিষ্কার বুঝতে পারছো এটা একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র হয়ে গেছে, তাই না? দুটো বেগ সমান হলে বর্গক্ষেত্র হবে, যদি মেনের বেগটা বেশি হয় তাহলে আয়তক্ষেত্র হয়ে যাবে। ধরে নাও তোমার একটা আয়তক্ষেত্র হবে, তাহলে যখন এই ধরনের প্রবলেম থাকবে আমি কিন্তু আর ভেক্টরের নিয়ম অনুসারে যোগ বিয়োগ করব না। কেন? আমার এখানে যদি দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? যদি সমকোণী ত্রিভুজ হয় আই উইল ট্রাই টু ইউজ পিথাগোরাস ফর্মুলা, আর অন্য কিছু ভুলে যাও। মানে ওটা ভাবে করা যাবে না আমি সেটা বলছি না, ওটা দিয়েও করা যাবে, কিন্তু অ্যাকচুয়ালি তোমার জিনিসটাকে সোজা করার জন্য বলছি তুমি চেষ্টা করবে পিথাগোরাসের ফর্মুলা ব্যবহার করে ওটা জিনিসটা করতে। দেখো তোমার দরকার ওডি, তাহলে ওই ত্রিভুজ থেকে আমি বলতে পারি ওডি স্কয়ার সমান ওবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আপত্তি থাকার কথা নয়, ওবি স্কয়ার মানে হচ্ছে ভি ডব্লিউ স্কয়ার, আর বিডি স্কয়ার মানে হচ্ছে তোমার ওসি স্কয়ার, আর ওসি মানে হচ্ছে তোমার ব্যক্তির বেগ, আর এটা পড়ে থাকছে ভি ডব্লিউ স্কয়ার প্লাস ভি এম স্কয়ার। তাহলে তোমার পড়ে থাকবে রিলেটিভ ভেলোসিটি যেটা হচ্ছে আমি যদি ভি আর বলি দ্যাট উইল বি ভি ডব্লিউ স্কয়ার প্লাস ভি এম স্কয়ার। অবশ্য ভেক্টর দিয়ে করলেও তোমার একই ব্যাপার আসতো, কারণ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, 2ab cos থিটাটা 90 হয়ে যেত, 0 হয়ে যেত। আর থিটাটা আরো সহজ, এখান থেকে সরাসরি tan থিটা করবে, তুমি ওই ফর্মুলাতে যাবেই না। tan থিটা এটা যদি থিটা হয় এটা লম্ব এটা ভূমি, তাহলে পড়ে থাকছে bd বাই ob। আচ্ছা bd মানে oc, oc মানে vm, আমি একবারে করে দেব, আচ্ছা একবার লিখে দিই, bd মানে হচ্ছে oc বাই ob, তাহলে এটা পড়ে থাকছে oc মানে হচ্ছে vm, আর এটা পড়ে থাকছে v। তাহলে তুমি বলতে পারে আনুভূমিক উল্লম্বের সঙ্গে কোণ হয়ে যাবে tan ইনভার্স vm। ইন জেনারেল vm বা vw এমন মান দেওয়া থাকবে, দেখবে তুমি খুব সহজেই থিটাটা বের করতে পারবে।